রাজনীতি আমাদের জীবনেরই একটি অংশ, তাই কোনো সম্পর্কই এর থেকে পুরোপুরি প্রভাবমুক্ত নয়। সংসারও কিন্তু এক ধরনের রাজনীতি। তবে আজকে ব্যক্তি জীবনের কিছু অনুভূতি ও গল্প আলাদা রাখতেই চাই আমরা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন রাজনীতির বাইরে অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুমনা সিমি। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজনীতিবিদদের আমরা যেটি দেখি যে অনেক বেশি দায়িত্ব থাকে, যেহেতু জনসম্পৃক্ততা থাকে এবং জনগণের সঙ্গে একটা কানেকশন থাকে, সেক্ষেত্রে সময়টা কিন্তু খুবই কম। এই ঈদের দিন জনগণ এবং পরিবার দুটোর ব্যালেন্স আসলে আপনি কিভাবে করেন? দীর্ঘদিন রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত থাকার কারণে জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে আমাদের সাথে তারা একবার সৌজন্য সাক্ষাৎ করবেন, ঈদের দিনে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তো তারা যেন কোনো অবস্থাতেই আমার সাথে সাক্ষাৎ করতে এসে যেন তারা কোনো রকম কষ্ট না পায় আর কি, যার জন্য তাদেরকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি আর কি। তারপরে পরিবারের প্রতি একটু অবহেলাই করা হয়। দেখা যায় আমরা সেই অর্থে আমরা পরিবারকে খুব একটা বেশি সময় দিতে পারি না, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে, যেগুলো যে আমাদের কর্মী সমর্থকদের বেশি আমাদের সময় ব্যয় করতে হয় ওদের পেছনে। আসলে আমি যেহেতু নিজেও রাজনীতি করি, রাজনীতির সাথে সম্পৃক্ত ছোটোবেলা থেকে, সেই কারণে আমি নিজেও ব্যস্ত থাকি। যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যতদিন ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, তিনি যখন বাইরে ছিলেন, তখন দেখা গেছে সকাল 9টা থেকে আমিও ওনার সাথে ছিলাম, বা ওনার সাথে আমিও 2টা পর্যন্ত। দেখা গেছে ও হয়তো চলে গেছে নরসিংদী, আমি চলে গেছি ম্যাডামের এখানে। তো আমাদের আসলে সারাদিন দুজনের ব্যস্ততা কেটেছে। রাতে ওর কার্যক্রম শেষ করে আসতো, আর আমি আমার কর্ম শেষ করে সন্ধ্যার পর আমরা দুজন একত্রিত হওয়া এবং দুজনের পরিবারকে সময় দেয় এটা সন্ধ্যার পর থেকে। ঈদের দিনটা আসলে কিভাবে কাটান? আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের যারা আমাদের সাথে সম্পৃক্ত তারাও কিন্তু জানে যে আমরা দুজনই ব্যস্ত। সেই কারণে ওনারা সাধারণ লোক যারা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধবরা কিন্তু সারাদিন আর আসে না। তারাও সারাদিন আমাদেরকে আর পাবে না ভেবেই আসে না বাসায়। তারাও আসে সেই রাতের বেলা, সন্ধ্যার পরে। তা আমরাও এইভাবে, যেমন আমার শাশুড়ি ছিলেন, তা আমরা সন্ধ্যার পরে ও বাইরে থেকে আসতো, আমি বাইরে থেকে আসতাম। তারপরে আমার শাশুড়ি এখানে, আমার শ্বশুরবাড়িতে যাওয়া, শাশুড়িকে সময় দেওয়া, তারপরে আমার শ্বশুরবাড়িকে সময় দেওয়া, তারপরে রাতে গিয়ে আমার বাবার বাড়িতে সময় দেওয়া। রাতে ডিনারটা দেখা গেছে বেশিরভাগ আমার বাবার বাড়িতে করা। সেখানে আমার বাবার বাড়ির সমস্ত আত্মীয় স্বজন ওরা একত্রিত থাকতো, ওখানে ওদের সাথে দেখাশোনা করা। আর শ্বশুরবাড়িতে যেটা আমার শাশুড়িকে ঘিরে সবাই থাকতো, এবং ওখানে আমাদের দুই পরিবারের সাথে মিট করা। আসলে আমাদের ওইভাবে ঈদটা করা হয় না। আমাদের ঈদটাও রাজনীতি। খোকন ভাইয়ের ক্ষেত্রে কি হয়? সকালবেলা উঠে যা হয় আর কি, আমরা সেই আমাদের গ্রামের বাড়িতে সাধারণ মানুষের সাথে ঈদের জামাত অংশগ্রহণ করার জন্য আমরা ঈদগাহ মাঠে চলে যাই। সেখানে জামাত শেষ করে তখন ঈদের শুভেচ্ছা বিনিময় করি। সম্পূর্ণ আড্ডা আর কি, সব খুব প্রিয় পরিবারের সদস্যদের সাথে যেরকম খুব খোলামেলাভাবে তাদের সাথে সময় কাটাই, গল্প গুজব করি, সময় কাটাই। কোন ঈদটা বা কোন স্মৃতিটা ঈদের আপনি মিস করেন, বা মনে হয় যে এখনকার থেকে পার্থক্যটা, কখনো কি মনে হয় যে ওটাই ভালো ছিল? ছোটবেলায় যেটা আমরা বলি, যেটা আমাদের এখনো স্মৃতিতে এখনো জল করছে, যে এই আমাদের শৈশব কৈশোরে আমরা যে ঈদগাহ মাঠে গিয়ে যেখানে ঈদের নামাজ আদায় করা, তারপর সবাই একসাথে গল্প গুজব করা, আড্ডা দেওয়া, ছোটবেলার যে ইয়ার ছিল, সেটা স্মৃতিটাও খুবই পীড়া দেয় আর কি। মাঝে মাঝে স্মৃতিচারণ করতে ভালোই লাগে আর কি। এটা এখনকার আর সেই এতটা আমরা অনুভব করি না আর কি, এতটা সেই আনন্দটা এখন আর আমাদের ক্ষেত্রে কি হয়? আমার আসলে ঈদের বিশেষ দিনে, বিশেষ করে ঈদের দিনগুলোতে, যেহেতু আমার বাবা মা নেই, তো এখন আসলে ওই অতীতের ওই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। আর ঈদের দিনগুলোতে অনেকটা বিশেষ করে সকালটা মন খারাপই থাকে বেশি, ভালোর চাইতে কষ্টটাই লাগে বেশি, যে ওনারা নাই, বা আমাদের তখন শৈশবটা কেমন ছিল, আমরা 8 ভাই বোন একত্রিত করতাম। এখন তো যার মতো, কেউ দেশে কেউ বিদেশে, বাবা মা নেই, ওই একটা একাকিত্ব, সকালবেলাটা খুব খারাপ লাগে। তারপর আস্তে আস্তে তো এটা সংসার জীবন,
তারপর নিজেদের ব্যস্ত থাকা, সংসারে কিছু কাজ করা, তারপর বাইরের সময় দেওয়া, আস্তে আস্তে ভুলে যায়। তবে ঈদ বিশেষ দিনগুলোতে আসলে অতীতের স্মৃতিগুলো খুব মনে পড়ে। ছোটোবেলার সেই ঈদ, সে আব্বা আম্মার সেই স্মৃতিগুলো খুব বেশি তাড়িত করে। আর সেই জামার জন্য বায়না ধরা, হ্যাঁ একটা জামাই হবে না, আরেকটা জামা লাগবে, তো এরকম মানে ওগুলো খুব মনে পড়ে। কাউকে ঈদের জিনিসগুলো দেখতে দিতাম না, হ্যাঁ তারপরে ঈদ নষ্ট হয়ে যাবে এগুলো, হ্যাঁ। এখনকার বাচ্চাদের আবার ওটা দেখি না, যে ওরা এগুলো ফিলই করে না। বাট আমাদের সময় যে একটা ছিল যে ঈদের কাপড় কাউকে দেখলে ঈদ নষ্ট হয়ে যাবে, ঈদ চলে যাবে, ঈদ শেষ হয়ে যাবে। ভাইকে প্রশ্নটা করতে চাই, আপাকে কিভাবে পেলেন? সে বলা যায় যে একটা মানে আমার রাজনৈতিক কর্মী থেকে আমার জীবন সঙ্গিনী, আমার লাইফ পার্টনার হয়েছে। এবং তার মধ্যে এই একটা মানুষের মানে জীবন সঙ্গিনী হওয়ার জন্য যে গুণাবলী যা থাকার অধিকাংশ গুণাবলী বিদ্যমান, যদিও কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে কিছু ব্যত্যয় ব্যতিক্রম তো থাকেই, সেটা থাকবে। মানে সব তো আর আমরা তো তার ঊর্ধ্বে না, কারণ সে জীবন চলার সঙ্গী হিসাবে একজন মানে ভালো সঙ্গিনী বা ভালো লাইফ পার্টনার, সহধর্মিণী হিসাবে মানে তার মানে যে গুণাগুলিগুলা থাকা দরকার, অধিকাংশ গুণাগুলি বিদ্যমান। প্রথম আপাকে কোথায় দেখলেন? না, তাকে আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তাকে প্রথম দেখেছি, যখন ইডেনে সে পড়তেন আর কি। তখনই সে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হলে এসেছিল, আমাদের হাজী মোহাম্মদ মহসিন হলের আমি ছাত্র ছিলাম তখন। আসার পরে আমার সেখানে তার প্রথম দেখা হলো আর কি। পরে সেখান থেকে যখন আমার হলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, তখন আসার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যেহেতু কনভেনার ছিলাম তখন আমি দ্যাট টাইম, তখন আমার সাথে পরিচয় করে দেওয়ার পরে থেকে আমি তাকে চিনাও একজন সক্রিয় কর্মী হিসাবে। এবং সে একটু মানে ফুল টাইম পলিটিশিয়ান। তখন আমার কাছে মনে হয়েছে যে একজন আগামী দিনে তার মধ্যে যে রাজনৈতিক যে স্পৃহা, যে উৎসদীপনা, তার যে প্রতিভা ছিল, সেই প্রতিভা দেখে আমি মানে আশান্বিত ছিলাম যে আগামী দিনে সে রাজনীতিতে ভালো করবে। আমাদের 90 যখন আমি ডাকসু জিএস হই, তখনও সে ইয়ের থেকে রোকেয়া হল ছাত্রী সংসদ থেকে সে বিপুল ভোটের ব্যবধানে সে বিপি নির্বাচিত হয়েছিল আর কি। আপনার কাছে জানতে চাই যে 90s-এ আপনাদের জুটি কিন্তু বেশ আলোচিত একটা জুটি ছিল দুজনের। আপনার কাছে একটু জানতে চাই যে ওই সময়ের কোনো মজার গল্প। উনি যেটা বলেছেন যে আমরা তো আসলে রাজনীতি থেকেই তো আমাদের দুজনের দেখাশোনা বা পরিচয়। আসলে ওই সময় যেটা হয়েছে, আমাদের কিন্তু আমরা রাজনৈতিক নেতা কর্মী হিসেবে আমাদের দীর্ঘদিনের পথ চলা, এর সাথে পতন হয়ে গেল। তখন আমরা দুজনেই চিন্তা করছিলাম যে আমাদের আসলে এখন মানে জীবনকে সেটেল করা। তো তখনই ভালো লাগাটা ছিল আগেই, কিন্তু ভালোবাসাটা কিন্তু তখনও ছিল না। এরশাদ সাহেব পতনের পরে আমাদের মানে এই ভালোবাসাটা হলো। আর সেটা কিভাবে বুঝলেন, কে আগে বুঝলেন? সেটা দুজনের অনুভূতি ছিল। তো এটা ঠিক কোন সময় কিভাবে হয়েছে এটা বলা মুশকিল, কিন্তু কে আগে বলেছিলেন ভালোবাসা? না, এটা আসলে ওইভাবে প্রকাশ পায়নি, কিন্তু আমাদের আচার আচরণের কথাবার্তায় কিন্তু আমাদের যে সহকর্মীরা ছিলেন তারা ঠিকই এটা অনুধাবন করতে পেরেছিলেন। আমার মনে আছে যেমন 8ই ফাল্গুন মানে আমাদের না পহেলা ফাল্গুনে উনি একদিন একটা মানে গোলাপ নিয়ে এসেছিল। হ্যাঁ, তো গোলাপ নিয়ে এসেছিল, সেটা একটা মানে সিগন্যাল। আর তখনই আপনি সিগন্যালটা পেলাম। আরেকটা হলো যে আমাদের এরশাদের পতন 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। 16 ডিসেম্বর আমাদের একটা প্রোগ্রাম ছিল বঙ্গভবনে। তো বঙ্গভবনে ওই ওনার কার্ড এসেছে মিস্টার অ্যান্ড মিসেস। তখন তো আসলে মিসেস হয়নি। তো আমার হলেই একটা লোক পাঠিয়ে বলতেছে যে আজকে বঙ্গভবনে যেতে হবে। তো আমি তো তখন হঠাৎ করে আমার তো তখন হলে ফিস ছিল, তা আমাদের খুব ব্যস্ততা ছিল। তারপরে আমি তাড়াহুড়ো করে ব্যস্ততা কাটিয়ে তারপরে আমি ওনার সাথে বঙ্গভবনে গেলাম। কিন্তু তখন কিন্তু আমি জানতাম না যে উনি মানে আমাকে মিসেস হিসেবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আমার কার্ড আছে, নাইলেও আমাকে ডেকে নিয়েছে। এখন গেটে যাওয়ার পরে বলতেছে যে আপনার মানে বলতেছে মিস্টার অ্যান্ড মিসেস। তারপরে যাই হোক আমাদের ভিতরে যাওয়ার পরে দেখি যে হাসাহাসি করছে, মানে মিটি মিটি হাসতেছে। না, তখন কি যখন আপনি কার্ডটা দেখলেন যে আমি দেখিনি, মানে ওরা বলতেছিল গেটের মধ্যে, যখন আপনাকে বললো তখন কি আপনার মানে কেমন লেগেছিল ওই সময়? মনে হচ্ছিল না ঠিক আছে, বা না একটু আপত্তি করেছিলেন ভেতর থেকে, নাকি মনে মনে খুশি লাগছিল না ঠিকই তো আছে? না, এটা বুঝে উঠতেই পারিনি, কারণ ওখানে যাওয়ার পরে ভিতরে নিয়ে তারাও হাসাহাসি করছিল। আমাকে যেমন আমাদের মিসেস আব্বাস ভাবি আর কি বলতেছিলেন যে তুমি কার সাথে এসছো? আমার যে খোকন ভাইয়ের সাথে।
বলে কি তখন হাসতেছে, ও খোকনের সাথে এসছে, তখন উনি মিসেস হিসেবে গেছেন। আচ্ছা, তখন আমি বললাম যে উনি আমাকে নিয়ে এসছেন। হ্যাঁ, আমি খুব স্বাভাবিকভাবে বলতেছি, তখন দেখছি সবাই হাসাহাসি করছে। তো তখন বুঝলাম যে জিনিসটা মানে মানে ওপেন প্রকাশ হয়ে গেল আর আর কি। হ্যাঁ, বিষয়টা তা আমিও কিন্তু ভাবিনি যে সেইভাবে নিয়ে এসছে আর কি। স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দীর্ঘ পথ চলায়, দীর্ঘ 9 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে প্রতিনিয়তই মানে তাদের আমাদের মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের এই এলাকায় মিছিল মিটিংগুলো সবগুলো করতে হতো। সেই মিছিল মিটিং করতে গিয়ে, সমাবেশ করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে তার সাথে সেই সম্পর্কটা আরও গভীর হয়েছে আর কি। তো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম, সেখানে আমার জন্য কিছু বিব্রতকর অবস্থাও হয়েছিল 2-1 বার। আমাদের এই তার হলের মানে রোকেয়া হল শামসুন্নাহারের মেয়েরা একদিন গিয়ে আমাদের আপসীন দেশ নেত্রী, আমাদের মাদার ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তখন গেলেন আর কি। গিয়ে একদিন গেছেন, প্রায় তো দেখা হয়, কথা বললো যে একদিন প্রচার ছলে ওরা সবাই বলছে যে খোকন ভাই আমাদের হলগুলোতে কম যায়। তারপরে ম্যাডাম ডেকে, তুমি হলে যাচ্ছ না কেন? আমি বলি, ম্যাডাম আমি প্রয়োজন ছাড়া, আমি একটু সাইফিল করি, কিন্তু প্রয়োজন ছাড়া আমি যেতে চাই না। মানে না, তুমি যাবো ওদেরকে নিয়ে, তোমার প্রোগ্রাম করবার সব যেন তোমাদের ইয়ে থাকে, সব মেয়েগুলি। কারণ আমি ওইখানে গেলে মনে করতো যে ওই যে ছেলেরা মেয়েদের হলে গুড় করে প্রেম করার জন্য, যার কারণে আমি কম যেতাম। যেহেতু আমি দায়িত্বে ছিলাম, আমার দায়িত্বই ছিল যে সবগুলি হলগুলি অর্গানাইজ করা, সেখানে কিন্তু আমি আমার জুনিয়রদেরকে পাঠাতাম। আমি খুব একটু যেতাম না, গেলে একটু সবাই গেলে হাসাহাসি করতো, তো এই জন্য আমি অনেক সময় মানে হলগুলোর সামনে যা আমি খুব নিজের মানে মনে হতো, সাই ফিল করতাম আর কি, আনইজি ফিল তারপরে করতাম। কখনো কি গিয়েছিলেন? আমরা যখন ইলেক্টেড হলাম, যখন তার অভিষেক হলো, তার হলে অভিষেক অনুষ্ঠানে গিয়েছি, তখন তো মানে ট্রিটমেন্টটা হলে কেমন পেতেন? যে হয় না যে হলে যদি জানতে পারে যে আচ্ছা আপার সাথে কোনোভাবে কানেক্টেড বা রিলেটেড, তখন কিন্তু এই যে দুলা ভাই ডাকা বা ইয়ে ডাকা, কিছু আবদার ইয়েদের শেলিকা, সবাই শেলিকা হয়ে যায়। মানে আমার রোকেয়া হলে সংসদের ছাত্রী সংসদ যখন অভিষেক অনুষ্ঠানটা হলো, অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছিল। উনি যখন বক্তৃতা দিয়ে দাঁড়ালো, তখন সব একসাথে বলেছে দুলা ভাই, দুলা ভাই। মানে খুব মজা করতো আর কি। আর যখন আমি জেলে ছিলাম, দীর্ঘত প্রায় 1 নাগারে 6.5 মাস জেলে ছিলাম আর কি। জেলে থাকা অবস্থায় তখন আমি বেশ কিছু চিঠি, 2-1টা চিঠিও পাঠিয়েছি ওকে, আমি যে ওর কাছে পাঠিয়েছি যে আমার এই করা উচিত, এগুলো করতে হবে। তো এই চিঠিগুলা মানে তখন পাঠানো হতো যে বায়োমিডিয়া, তো চিঠিগুলা লিকেজ হয়ে গিয়েছিল আর কি। লিকেজ হয়ে যাওয়ার কারণে বুঝে গেছিল যে তার সাথে আমার একটা সম্পর্ক ডেভেলপ করছে আর কি। একটু জানতে চাই যে আপনাদের বিয়েতে যতদূর আমি জানি যে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন, সেই গল্পটা একটু বলবেন। দুজনই ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমরা দুজনেই ইলেক্টেড হয়েছি। সেই হিসাবে আমরা পরিচিতি ছিলাম ক্যাম্পাসে, যার কারণে তার সাথে আমার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার সাথে আমার প্রেম সম্পর্ক হলো। ম্যাডাম ভালো করেই জানতেন। তো ম্যাডামের সাথে যখন আমরা বিয়ের দাওয়াত দিতে গেলাম, ম্যাডামের সম্মতি নিয়েই আমরা দিন তারিখ ঠিক করে, উনি তার পিএইচ দিয়ে কবে করলে ভালো হয় আলোচনা করি, সেই দিন তারিখ ঠিক হলো। 1982 সালের সম্ভবত 8ই মে আমাদের সেই অনুষ্ঠান হয়েছিল। সেখানে উনি উপস্থিত হয়েছিলেন। উনি এসছেন, এসে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদেরকে দোয়া করেছেন, যে ছেলের মেয়ের মতোই আমাদেরকে আদর করেছেন, এবং অনুষ্ঠানে উনি এসে আমাদেরকে আশীর্বাদ করেছেন। এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ, এবং এখনো পর্যন্ত উনি আমাদেরকে ওইভাবেই দেখেন আর কি। যে ম্যাডাম শুধু একা আসেনি, পুরো মন্ত্রী পরিষদে চলে এসেছিল আমাদের বিয়েতে। পুরো একটা মানে সব মন্ত্রীরা ছিলেন এবং ম্যাডাম এসেছিলেন। তখন ম্যাডাম বলছে ক্যাবিনেট মিটিংটা তো আমরা এখানে করে ফেলেই পারি। বলতেছে পরের দিন আর আমাদের ক্যাবিনেট করা দরকার কি, তো সবই তো চলে আসছে, আমরা এখানে মিটিংটা করে ফেলতে পারি। এরকম একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমাদের আসলে। আর ম্যাডাম সহ আমাদের তৎকালীন যত মন্ত্রীরা ছিলেন, ওনারা খুব আন্তরিকতার সাথে আমাদের দুজন অনুষ্ঠান এসেছিলেন। এটা আমাদের বড় পাওয়া আর কি। আপা, দুজন রাজনীতিবিদ যারা সক্রিয়, তাদের যখন এরকম বিয়ে হয়, সেক্ষেত্রে সুবিধা কতখানি, অসুবিধা কতখানি? অসুবিধা তো ছিলই, কারণ দুইজন রাজনীতিবিদ, আর তখন আসলে রাজনীতিবিদ ছাত্রনেতাদের সম্পর্কে ধারণাটা খুব ভালো ছিল না। বিশেষ ওই সময় তো প্রচুর ছাত্রনেতা মারা গেছেন আমাদের আন্দোলন করতে গিয়ে, তো আর মারামারি হতো তখন ক্যাম্পাসে খুব প্রচুর। তো সেখানে ছাত্রনেতাদের সম্পর্কে একটা ধারণা ছিল যে এই 2 দিন পর ছাত্রনেতা মারা যাচ্ছে। তা আমাদের ফ্যামিলিতে যেটা ভয় পেয়েছে, সত্য কথা যেটা, যে ওনারা ভেবেছে যে কেমন না কেমন ছাত্রনেতা বিয়ে দিব, তারপর দেখা যাবে কয়েকদিন পর এরকম লাশ হয়ে ফিরে আসবে। তো যে কারণে আমাদের বিয়েটা খুব প্রথম দিকে খুব একটা স্মুথলি হয়নি, মানে রাজি ছিলেন না। আমাদের বাড়িতে যেরকম রাজি ছিলেন না, ঠিক একই কারণে ওনাদের বাড়িতেও রাজি ছিলেন না। বিকজ পলিটিক্যাল মেয়ে এটা একটা অনেকেই চায় না, বউ হিসেবে
স্বাভাবিকভাবে চায়, যেটা পলিটিক্যাল আর সাধারণ বউর মতো বউ হবে। তো যে কারণে প্রথম আমাদের এই প্রবলেমগুলো কিন্তু আমাদের দুজনকে ফেস করতে হয়েছে। পরিবারের যে একটা বন্ধন, হ্যাঁ, সেটাকে উপেক্ষা করে যাওয়া, সেটা কিন্তু আমরা যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। দুই পরিবারকে ম্যানেজ করে তারপরে সে বিয়ের বন্ধনে যাওয়া এবং সুষ্ঠুভাবে সেই অনুষ্ঠানটা সে ম্যানেজ করার জন্য আমাদের এক বড় ভাই ছিলেন আর কি, আমাদের খুবই সে আমাদেরকে এই ব্যাপারে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। উনি প্রয়াত হয়েছেন আর কি। তো উনি আমাদের এই ব্যাপারটা মানে ভালো প্রথম থেকেই জানতেন আর কি, এবং উনি আমার থেকে বেশি তাকে স্নেহ আদর করতেন, এবং সেখানে আমার সাথে সম্পর্কটা হোক সে চেয়েছেন, মানে খুব মনে প্রাণে চেয়েছেন। এবং তিনি এই বিষয়টি আমাদের দুই পরিবারের সাথে একাধিকবার বৈঠক করেছে, একাধিকবার আলোচনা করেছে। তারপরে একটা মানে পারিবারিক বন্ধনের মধ্যেই অনুষ্ঠানটি হলো আর কি। দুই মানে খুব একটি মানে পরে খুব স্মুথলি হয়েছে, পরে আর কারোর মনে কোনো সন্দেহ বিয়ের ছিল আগের না। খোকন ভাই, জি জি, বিয়ের পরের খোকন ভাই, পার্থক্য পান? অনেক 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 পার্থক্য। আসলে মানে যে প্রেমিক হিসেবে যেরকম দেখা, স্বামী হিসেবে কিন্তু ওরকম হয় না, হয় কিন্তু মানে সেটা অনেক বেশি দায়িত্বশীল, অনেক বেশি মানে ওই যে বললাম যে ও পুরোপুরি রাজনীতিবিদ। সংসার কি জিনিস মানে ও কিছুই দেখেও না, দেখতে চায়ও না, পুরোটাই ম্যানেজ করতে হয়, মানে পরিবারটা পুরো ম্যানেজ করতে হয় আমাকেই। তরুণদের নিয়ে কিছু বলতে চান কিনা বা কোনো বার্তা দিতে চান কিনা? আমাদের এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে আরও সচেতন হতে হবে। তারা যে ভূমিকা রেখেছে অতীতে, সেটা প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আগামী দিনে তাদের আরও সচেতন হতে হবে। তাই এই তরুণ সমাজ চাবে যে আগামী দিনে তরুণ সমাজের আমরাও আশা করব যে তরুণ সমাজ এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা রাখবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবারও ঈদের শুভেচ্ছা। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং টিভি যে দর্শক আছে, দর্শক শ্রোতা আছেন, যারা আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। রাজনীতিবিদদেরও একটা জীবন থাকে, থাকে হাসি, কান্না আর নানান গল্প। সেই গল্পগুলোই তুলে আনবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ঈদ মোবারক।